একটা শক্তিশালী বিরোধী দল কখনো কখনো জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে। আমরা জানি জনগণ যা চায়, যেটা তারা বলতে পারছে না, সরকার হয়তো তাদের কথা শুনছে না, তখন বিরোধী দল ঢাল হিসেবে থাকে, জনগণের প্রতিচ্ছবি হয়। সেই জায়গা থেকে একটা শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন ছিল। পার্লামেন্টে আমরা তেমন ছবিটা দেখছি এবং এটা আসলে আশাবাদ তৈরি করে। কিন্তু যখন বাইরে আমরা এখনই শুনি যে বিএনপি পরিবর্তনের পথে বড় বাধা, কু করছে বিএনপি, তখন মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি করে যে দলগুলো একসাথে মাঠে ছিল জুলাইতে, তারা হঠাৎ করে কেন এই স্বল্প সময়ের মধ্যেই বিপরীত মেরুতে দাঁড়াবে। মানে আপনি আসলে কি মনে করছেন, ভাষাগুলো বেশি শক্ত হয়ে যাচ্ছে কিনা, আরেকটু সময় দেওয়া, আরেকটু আলোচনা করার সুযোগ আছে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ-আলোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, সময় ধরেন আমরা 5 বছরই দিতে পারি, কিন্তু 133টা যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো তো 1 মাসের মধ্যেই তুলতে হতো এবং পাশ করতে হতো। যেখানে গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশ, যেগুলো হচ্ছে যে আমাদের জুলাই সনদের সাথে সম্পর্কিত জি এবং রাষ্ট্র সংস্কারের সাথে সম্পর্কিত যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, এবং বেশ কয়েকটা অধ্যাদেশ ঐক্যমত হওয়ার পরেও শেষ মুহূর্তেও ধরেন পরিবর্তন করা হয়েছে। জি তো এখন আপনি ধরেন জনগণের প্রতিনিধি হিসেবে আপনার কাছে পথ কি? পথ হচ্ছে 2টা। একটা হচ্ছে যে পার্লামেন্টের মধ্যে কথা বলা, জি পার্লামেন্টের বাইরে, পার্লামেন্টের মধ্যে যখন আপনি সমাধান করতে পারবেন না, তখন পার্লামেন্টের বাইরে যাওয়া। পার্লামেন্টের মধ্যে কি হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 80 অনুযায়ী পার্লামেন্টে যাদের কাছে মেজরিটি থাকে, সিম্পল মেজরিটি 151, যাদের কাছে সিম্পল মেজরিটি থাকে, তারা চাইলে যে কোনো আইন বানাইতে পারে। জি এবং এইটাকেই কিন্তু বলা হয় তথাকথিত সংসদীয় সার্বভৌমত্ব। এইটাকে উসিলা করেই কিন্তু বলা হয়। এখন আপনি একটা জনগুরুত্বপূর্ণ ইস্যু, ধরেন গুম, মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, এই ধরনের ইস্যুতে আপনি গায়ের জোরে আইন বানিয়ে ফেলবেন কিংবা আইন বাতিল করে দিবেন, তখন পার্লামেন্টে বিরোধী দল বিরোধিতা করবে, এরপরেও যদি হয় ওয়াকআউট করবে, তারপরে আর বিরোধী কিন্তু দলের হাতে এই কি থাকবে? বক্তব্যটা কি ঠিক হলো ফরিদুল হক? যদি একটু স্পষ্ট করেন, মানে বাতিল শব্দটা কেন আসছে? কারণ আইনমন্ত্রী আজকেও বলেছেন যে সরকার কোনো বিষয় গোপন করছে না, অধ্যাদেশ বাতিল করা হয়েছে এমন দাবি সঠিক নয়। এ ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। এবং তিনি বলেছেন 15ই মের পর অংশীজনদের নিয়ে একটা আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে। সেই আলোচনাটার জন্য আসলে বিরোধী দল কতটা সহযোগিতা করবে সেটা নিয়েও তো একটা কথা হতে পারে। আমরা তো 1.5 বছর আলোচনা করে এই এই সংস্কারগুলো আমরা বাস্তব মানে একমত হয়েছি। বেশিরভাগ আইনের ক্ষেত্রেই জি বিরাট সংখ্যক অংশীজনের সাথে আলোচনা করা হয়েছে। এবং এরপরেও যদি আপনার অধিকতর কোনো পরিবর্তন থাকতো, সে ধরেন বাংলাদেশ ব্যাংক আইনকে, ধরেন যে বাংলাদেশ ব্যাংক রেজুলেশনকে যেটা আইনে পরিণত করা হলো, এখানে তো আপনি পরিবর্তন করছেন না। পরিবর্তন করে আবার এসালম গংকে মানে এই ব্যাংকগুলোর দখল যাতে এসালম গং নিতে পারে 36,000 কোটি টাকা সহ, সেটাও তো আপনি করছেন। আপনি খারাপ আইনই বানাইতেন, মানে সংশোধন করে আপনি খারাপ আইন বানাইতেন, আপনি আইনগুলোকে বাতিল করে দিচ্ছেন কেন? ধরেন আপনার আমি একটা উদাহরণ দিই, সুপ্রিম কোর্টের একটা আলাদা সচিবালয় থাকবে জি এবং এই নিম্ন আদালত হচ্ছে সেই সচিবালয়ের অধীনে পরিচালিত হবে। এটা বাংলাদেশে তো বহু পুরনো একটা দাবি। এটা নিয়ে একটা মামলা হয়েছে, মালতার হোসেন মামলা আছে। সেটা এর আগে 2001-06 এর সময়ও কি বলে যে কমিটমেন্ট দিয়েও বিএনপি বাস্তবায়ন করেনি। এরপরে এইবারও এটা নিয়ে কথা হয়েছে। কথাবার্তার পরে আমরা কিন্তু জুলাই সনদের দফা 52তে এই ইস্যুটা একদম স্পষ্টভাবে আছে, যেখানে বিএনপির কোনো নোট অফ ডিসেন্টও নাই এবং এইটা বাস্তবায়ন করা হয়েছে, হাইকোর্টের রায় আছে। এরপরও এই এই কি বলে এই অধ্যাদেশটাকে রহিতকরণ বিল উত্থাপন করে বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে এখন আপনি কি করবেন? মানে রাস্তায় গেলে হঠাৎ করেই ধরেন বিএনপি রাস্তার ব্যাপারে এত ধরেন হয়ে গেল কেন যে রাস্তায় যাওয়া যাবে না, এখনই এত শক্ত কথা বলা যাবে না। ভাই, যে সংস্কারগুলো আমরা আদায় করলাম রক্ত দিয়ে, গণ অভ্যুত্থান করে, আপনারা আমরা সবাই মিলে 17 বছর জুলুমের শিকার হইলাম, আপনি এসে 1 মাসের মধ্যে এগুলো বাতিল করে দিবেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবেন না, আমরা রাস্তায় না যে কোথায় যাব? তাহলে বলেন, আমাদের অন্য একটা পথ একদম দেখান, একদম তাহলে আমরা সরাসরি সেখানে যাই। প্রশ্নটা করলেন ফরিদুল হক। আমি এটা নিয়েই একটু একে মধুজ্জামান আপনার বক্তব্যটা শুনতে চাই। আপনার বক্তব্যের মাঝখানে আগে বলে রাখি হয়তো বিরতিতে যেতে হতে পারে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে যদি এই বিষয়টি স্পষ্ট করা শুরু করেন। বলা হচ্ছে বিএনপি ঐক্যমত্য কমিশনে যেখানে ঐক্য ছিল, এখানে এসে সেই জায়গা থেকে বেরিয়ে এসে বিএনপি নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করছে, এমন অভিযোগ বিরোধী দলের পক্ষ থেকে। একটু কি ব্যাখ্যা দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ফরিদ সাহেব যেগুলো বললেন। দেখুন, আন্দোলন 17 বছর ঠিক আমরা করেছি। আমি জানি না আপনি হয়তো করেছেন,
জি। আমরা হয়তো একসাথে আন্দোলন করেছি, কখনো দেখা হয়নি, কখনো দেখা হয়েছে কারোর সাথে। যেমন আপনাদের সাথে হাসনাত বা সার্জিস, এরা 17 বছর আন্দোলন করেনি, এরা আওয়ামী লীগের সাথে ছিল, শেষ দিকে এসে জয়েন করেছে। তো কিন্তু তারা শেষ পর্যন্ত জয়েন করেছে। তো এক একজনের ভূমিকা এক এক রকম ছিল। যারা বেশি দিন আন্দোলন করেছে তাদের যে কমিটমেন্ট, তাদের যে কষ্ট, ত্যাগ, এটা কি কখনো সন্দেহ করা উচিত না, ছোট করে দেখা উচিত না। এটা আমার প্রথম অনুরোধ থাকবে। তৃতীয়ত হচ্ছে, আমাদের যদি লক্ষ্য থাকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া, বিভিন্ন ওয়ে আছে। আপনি বাসে করেও যেতে পারেন, আপনি প্লেনে করেও যেতে পারেন, আপনি যদি মনে করেন যে না নৌযানে যাবেন, সেটাও সম্ভব, হয়তো একটু ঘুরপথে যেতে হবে। কথা হচ্ছে যে যেভাবে ইউনূস সাহেবের সরকার করে দিয়ে গেছে ঠিক সেভাবেই করতে হবে। এই এই জায়গাটাতে আমার মনে হয় স্ট্রিক্ট থাকাটা, এটা একটু আমার মনে হয় একটু সমস্যাজনক। কারণ হচ্ছে ওটা একটা নির্বাচিত সরকার ছিল না, কিন্তু এটা একটা নির্বাচিত সরকার। সরকার আপনাদেরকে বলেছে যে আপনারা আমাদের উপর আস্থা রাখুন, আমরা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করি। দেখুন রে ভাই, এই সরকারেরও তো ইচ্ছা আছে পরবর্তীতে আবার 5 বছর পর আবার নির্বাচন করে জিতে আসার। জনগণের ভোট নিয়েই তো আসতে হবে। তা আমি কেন নিজে জেনে শুনে কেন পায়ের মধ্যে কুড়াল মারতে যাব? বিএনপিকে কখনো দেখেছেন যে আওয়ামী লীগের মতো এইভাবে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকতে? যখন আন্দোলন হয়েছে বিএনপি ক্ষমতা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ইলেকশন দিয়ে চলে গেছে বিএনপি। বিএনপি কাজ করে নেই, হ্যাঁ, কিন্তু করবেও না। কিন্তু যেটা আপনি শুধু চমৎকার করে ব্যাখ্যা দিচ্ছেন, সেই জায়গা থেকে যদি এটা একটু ব্যাখ্যা দিতেন, মানে ঐক্যমত্য কমিশনে যে বিষয়ে বিএনপি একমত হয়েছিল, বিরোধী দল অভিযোগ করছে সেই একমত মীমাংসিত বিষয়টা পার্লামেন্টে এসে পরিবর্তন করছে। নো, নট ট্রু অ্যাট অল। আচ্ছা, ঐক্যমত কমিশনে যেভাবে জুলাই সনদ লিখিত হওয়ার কথা ছিল, যেভাবে সেটা পরবর্তীতে প্লেস করা হয়েছে, যেভাবে গণভোটে গিয়েছে, সেটা ছিল সম্পূর্ণ একটা বিভ্রান্তি, প্রতারণা। এটা স্বীকার করেন কি? এটা যদি স্বীকার করেন তাহলে আমি সামনে আগাবো। আনিল, আমি আমার মনে না না, হয় বলেন এই বলেন বিষয়ে বলেন, হ্যাঁ, আলোচনা এটা করেন। স্পষ্ট করে বিএনপি নেতারা বলেছেন, যেটা দেয়া হয়েছে সেটা আসলে যেটাতে একমত হয়েছে সেটা এক না, অর্থাৎ স্বাক্ষরটা যেখানে না। হয়েছে সেটা সম্পূর্ণ আলাদা কিংবা অনেক কিছু যুক্ত করা হয়েছে। অভিযোগ আসলে বিএনপির পক্ষ থেকে শুরু থেকে এসেছে আর কি। জি, অভিযোগ না, এটা সত্য, বাস্তবতা। তাহলে আমার কথা হচ্ছে, এই লোকগুলো, আমি তো মনে করি এই এই প্রতারণা করার জন্য তাদেরকে প্রথমে জবাবদিহি করতে হবে। যে আপনারা আলোচনা করলেন এক জিনিস, আপনারা আইন বানাচ্ছেন আরেক জিনিস, তারপর বলতেছেন না এই আইনই পাশ করাইতে হবে। এটা তো একদম গোয়ার্তনি হয়ে যায় ভাই। আর তার চেয়ে বড় কথা, যে আলাপ আলোচনার পথ তো এখনো খোলা আছে। আসেন আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার পর যদি আমরা দেখি যে না, আপনারা ধরলেন যে এটা এস আলমের কাছে আমি দিয়ে দিচ্ছি, ব্যাংক রহিত করা হয়েছে, ওখানে বলা হয়েছে এস আলমের কাছে দেওয়া হবে, এটা তো ওয়াহিদুজ্জামানের কাছেও আসতে পারে, এটা লোটন একরামের কাছেও যেতে পারে, এটা ফরিদ সাহেবের কাছেও যেতে পারে। আপনি কিভাবে ধরে নিলেন যে এটা এস আলমের কাছেই যাবে? এই যে আগের থেকে ধরে নেওয়া, আগের থেকে একটা বয়ান মাঠে দিয়ে দেওয়া, রাষ্ট্র চিন্তা, রাষ্ট্র সংস্কারে ভারী শব্দগুলো কোত্থেকে প্যারোটিং করা হয়েছে এটা কিন্তু আমরা জানি। এই যে মব সন্ত্রাস শুরু হয়েছে হঠাৎ করে, বন্ধ ছিল, হঠাৎ করে শুরু হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝি, যেহেতু আমাদের রাজনীতি করার অভিজ্ঞতা দীর্ঘদিনের, এই জিনিসগুলো আমরা বুঝি।